শুনতে থাকুন স্মিতা ভট্টাচার্যের ভাবান্তরে এডিথ নেসবিটের কাহিনী কালো কাঠের ফ্রেম। বিজ্ঞান বলে সময়, মহাশূন্য এবং পদার্থ কিছু বিশেষ নিয়মের ঘেরাটোপে আবদ্ধ। ঠিক তেমনি জীবন ও মৃত্যুকে ঘিরে আছে কিছু বাধ্যবাধকতার বেড়াজাল। সে বেড়াজাল ভাঙার সাধ্য কারও নেই, কিন্তু যদি কখনো সত্যি ভেঙে যায় তাহলে কি হবে তা আমরা বলতে পারি না। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, নিয়ম ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার ব্যাপারে প্রকৃতির থেকে ভয়ঙ্কর আর কেউ হয় না। হয়তো জন্ম মৃত্যুর যে চিরন্তন নিয়ম আমরা চোখের সামনে দেখতে পাই, তাকে ঘিরেও রয়েছে এক গভীরতর কুয়াশা। সেই কুয়াশা নিয়েই আমাদের আজকের গল্প। এডিথ নেসবিটের কাহিনী অবলম্বনে স্মিতা ভট্টাচার্যের কলমে কালো কাঠের ফ্রেম। পৃথিবীর কত অজানা কোণে, কত ব্যাখ্যাহীন সত্য থেকে গিয়েছে মানুষ চক্ষুর আড়ালে। কখনো কখনো কিছু সুন্দর সত্য হঠাৎ আসা ঝড়ের মতো আমাদের সামনে ধরা পড়ে, বদলে দিয়ে যায় জীবনের চেনা স্রোত। আমিও দিব্যি কাটিয়ে দিচ্ছিলাম আমার জীবনটা। নিজের সম্পত্তি বলতে কিছু ছিল না, তবে আমার মাসির একমাত্র বোনপো হিসেবে তার মৃত্যুর পর তার অঢেল সম্পত্তির মালিক হয়ে গেলাম ভাগ্যের জোরেই। এমনিতে আমার আপন বলতে তেমন কেউ নেই, একমাত্র অনামিকা ছাড়া। অনামিকা আমার প্রথম ভালোবাসা। কখন যেন আমার অজান্তেই গুছিয়ে দিয়েছে আমার ছড়িয়ে থাকা জীবনটাকে। তার প্রাণবন্ত হাসি দিয়ে মুছে দিয়েছে আমার যাবতীয় একাকিত্ব। এক অলিখিত স্নেহের বাঁধনে আগলে রেখেছে আমাকে। অনামিকা এখন দিল্লিতে পরিবারের সঙ্গে। অগত্যা কলকাতা দিল্লির যোগাযোগে এখন ফোন কলই ভরসা। মাসি মারা যাওয়ার পর এই বিশাল সম্পত্তি রক্ষা করার দায় বর্তেছে আমার ওপরে। সত্যি বলতে চাকরির ইচ্ছেটুকুও এতদিনে চলে গেছে। এত বড় বাড়ি, বার্ষিক 12 লক্ষ টাকা, আর কি চাই একটা বিলাসবহুল জীবন কাটানোর জন্য। এখানে অসুবিধা একটাই, এত বড় বাড়িতে আমি আর এ বাড়ির চাকর দয়াময় ছাড়া কেউ থাকে না। সবসময় অনামিকাকে বিরক্ত করতেও ইচ্ছা হয় না। গভীর নিদ্রাহীন রাতে যখন সমস্ত উত্তর কলকাতা ঘুমে ঢলে পড়ে, আমার মধ্যে একটা একাকিত্ব প্রশ্রয় পায়। নিজের মনকে ভালো রাখতে আমি এই পুরনো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখি। পুরনো আমলের জিনিসপত্রগুলো সেই কোন যুগের ইতিহাস ধরে রেখেছে কে জানে। এতদিনে আমারও মোটামুটি চেনা হয়ে গেছে জিনিসগুলো আর ছবিগুলো। এরকমই একদিন রাতে একটা বড় ফটো ফ্রেম চোখে পড়ল। এই ফ্রেমটা আমি আগে দেখিনি। মাসির কাছে আগেও যখন এসেছি, না, এটা তো চোখে পড়েনি আগে। তবে জিনিসটা যে অনেক পুরনো কোনো দামি কাঠের ফ্রেম, সেটা দেখলেই বোঝা যায়। ফ্রেমে বন্দি ছবিটাকেও ঠিকমতো বোঝা যায় না। বেশ কিছুক্ষণ বোঝার চেষ্টা করে ব্যর্থ হয়ে দয়াময়কে ডাক দিলাম। দয়াময়, দয়াময়। দয়াময়ের বয়স বেশি নয়, কিন্তু বংশ পরম্পরায় এ বাড়িতে কাজ করে আসছে ওরা, ফলে আমার প্রতি একটা অপত্য স্নেহ আছে ওর। আমার ডাক শুনেই দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ আগে, এই ফটো ফ্রেমটা আগে দেখেছো এখানে? দয়াময় ভালো করে ফ্রেমটা দেখে নিয়ে বলল, আগে হ্যাঁ, এই ছবিটা নতুন, মাসিমা মারা যাওয়ার 2 দিন আগে এনেছিলেন। আমি ভুরু কুঁচকে বললাম, কিন্তু ফ্রেমটা দেখে তো ভীষণ পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, ফ্রেমটা শুনেছি অনেক পুরনো। ওপরে চিলেকোঠা ঘরে এরকম অনেক পুরনো জিনিসই পড়ে আছে, সেখানেই ছিল এটা। একটা অন্য ছবি ছিল এর আগে এই ফ্রেমে।
আমি ছোট থেকে এ বাড়িতে আসছি, কিন্তু কখনো ওই চিলেকোঠা ঘরে ঢুকিনি। দয়াময়ের কাছে ওই ঘরের কথা শুনেই আমার মন হঠাৎ পুলকিত হয়ে উঠল। পুরনো জিনিসে ভরা ঘর, কে জানে কি আছে ওখানে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। পরদিন সকালে কোনো মতে ব্রেকফাস্ট সেরেই আমি চিলেকোঠার উদ্দেশ্যে 3 তলায় উঠলাম। ঘরে কোনো তালা দেওয়া নেই। একটা ভারী কাঠের দরজা জোরে ঠেলতে বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। ঘর ভর্তি ধুলো কোথা থেকে উড়ে এসে আমার চোখে মুখে ঢুকে গেল। নাক চেপে কাশতে কাশতে আমি ভিতরে ঢুকলাম। আমার পেছন পেছন দয়াময়ও ঢুকল। প্রকাণ্ড আকারের ঘরটা ঠাসা হয়ে আছে আসবাবপত্রে। এ ঘরে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। বড় জানলার পাল্লাগুলোর ফাটা অংশ দিয়ে সূর্যের আলো ঢুকে ঘরটাকে আলোকিত করছে। যেদিকে হাঁটতে যাচ্ছি পায়ে এসে লাগছে কোনো ভাঙা চেয়ার, না হলে তেপায়া টেবিল। বড় বড় ফটোগ্রাফ, তৈলচিত্র এখানে ওখানে পড়ে আছে। সব জিনিসের ওপরেই ধুলোর পুরু পর্দা পড়েছে। বেশ বড় কয়েকটা কাঁচ ভাঙা ঝাড়বাতি শুয়ে আছে মেঝেতে। আমরা ঘণ্টাখানেক ধরে সারা ঘর খোঁজার পর কিছু একটা দেখে দয়াময় চিৎকার করল, এই তো স্যার, এই যে এই ছবিটা ওই নিচের ফ্রেমে আগে এই ছবিটাই লাগানো থাকতো। আমি জিনিসপত্র ডিঙিয়ে ডিঙিয়ে দয়াময়ের কাছে গিয়ে দাঁড়ালাম। এটা আবার কি ছবি? এখানে তো কোনো ছবিই নেই। কোনো পশুর চামড়া দিয়ে তৈরি একটা মোটা ক্যানভাসের উপর কালো রং করা ঘুটঘুটে অন্ধকার একটা ক্যানভাস। শুধু তার মাঝখানে কিছু একটা দাগ দেখা যাচ্ছে। এরকম অদ্ভুত ছবি ফ্রেমবন্দি করে রাখার মানেটাই বা কি? মাসি কি এমন দেখেছিল ছবিটার মধ্যে? অনেকক্ষণ ঝাড়পোছ করেও আমরা ছবিটার কোনো গতি করে উঠতে পারলাম না। ভিজে ন্যাকড়া দিয়ে বেশ কয়েকবার ঘষেও কোনো রং উঠল না। প্রায় সারা দিন আমরা ছবিটার পেছনেই পড়ে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই ক্যানভাসটা এত মোটা করা হয়েছে কেন? কি ভেবে মাঝখানের ওই দাগটা বরাবর ছবিটাকে গায়ের জোরে ভাঁজ করার চেষ্টা করতে লাগলাম। এক সময় একটা তীক্ষ্ণ শব্দ করে ক্যানভাসটা ভেঙে 2 টুকরো হয়ে গেল এবং প্রথম টুকরোটা দেখে আমরা দুজনেই হতভম্ব হয়ে গেলাম। একটা তৈলচিত্রের প্রতিকৃতি, বহু পুরনো। জমিদারি পোশাক পরিহিত প্রতিকৃতির মালিক আর কেউ নয়, স্বয়ং আমি। কিন্তু আমার এই ছবি কখন আঁকা হলো? আমার অজান্তেই আমার এরকম নিখুঁত ছবি কেউ আঁকবে কি করে? মাথা থেকে সবকিছু যেন নিমেষেই ফাঁকা হয়ে গেল। দয়াময় কিছু বলছিল, ওর কোনো কথাই আর আমার কানে ঢুকলো না। আমি হাত নেড়ে দয়াময়কে নিচে যেতে বললাম। তারপর অন্যদিকের ভাঙা টুকরোটার দিকে চোখ রাখলাম। ছবিতে যে মেয়েটার প্রতিকৃতি আছে তার মতো সুন্দরী আমি আগে দেখিনি। এত সুন্দর কোনো মানুষ হতে পারে? সেদিকে তাকিয়ে আমি আর কিছুতেই চোখ ফেরাতে পারলাম না। মুগ্ধতায় ডুবে রইলাম ঘন্টার পর ঘন্টা। টিকালো নাক, সুন্দর ভুরু, আর সব থেকে মায়াময় তার চোখ। একটা কালো ভেলভেটের গাউন পরে দাঁড়িয়ে আছে,
বাঁ হাতটা রাখা আছে একটা টেবিলের উপর। হাতের ঠিক পাশেই পড়ে আছে একটা টকটকে লাল গোলাপ। ওর চোখ দুটো যেন আমায় বশ করে নিয়েছে। এত মাধুর্য শুধু দুটো চোখে কি করে থাকতে পারে আমার জানা ছিল না। পুরো সময়টাই একটা ঘোরের মধ্যে কেটে যাচ্ছিল আমার। আমি কি ছবির ধুলোটা ঝেড়ে দেবো স্যার? ঘোরটা কাটলো একটা গলা শুনে। দয়াময় এসে দাঁড়িয়েছে আমার পেছনে। ঠিকমতো ধাতস্থ হতে আমার অনেকটা সময় লাগলো। তারপর দয়াময়কে বললাম, না থাক, তুমি বরং এক কাজ করো, ভালো ফ্রেম বানাতে পারে এমন কাউকে ডেকে পাঠাও। আমি এই ছবি দুটো নিচের হল ঘরে রেখে দেবো। আমরা দুজনে বেশ কষ্ট করে ভারী ছবি দুটোকে টানতে টানতে নিচে নামিয়ে আনলাম। কয়েকদিনের মধ্যেই ফ্রেম তৈরি হলো। কিছু না ভেবেই হল ঘরে মুখোমুখি দুটো দেওয়ালে ছবি দুটোকে টাঙিয়ে রাখলাম। প্রথম প্রথম বেশ কৌতূহল জন্মেছিল। আফসোসও হচ্ছিল এই ছবি দুটোর ইতিহাস হয়তো আর কোনোদিনই জানা হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেসব ভাবনা থেকে আমি সরে এলাম। ছবির ওই সুন্দরীর কথা যে ভুলে গিয়েছিলাম বা তার দিকে তাকাতাম না তা নয়, আবার সেটা নিয়ে বিশেষ কিছু যে ভাবতাম তাও বলা যায় না। ছবিগুলো ছিল নিজেদের মতো। আমিও ধীরে ধীরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। মাঝে একবার দিল্লি গিয়ে অনামিকার সঙ্গে দেখাও করে এলাম। এভাবেই প্রায় 5-6 মাস কেটে গেল। একদিন অনামিকার কলকাতায় আসার খবর এলো। আমি আমার নিজের বাড়িতে ওকে কিভাবে আপ্যায়ন করব সেই ভাবনায় মন দিলাম। সারাদিন ওর জন্য ঘর গোছানো হলো। নিজের বড় হলঘরটা লোক লাগিয়ে পরিষ্কার করা হলো। সব লোকজন চলে যাওয়ার পর ক্লান্ত হয়ে আরাম চেয়ারে বসলাম এক কাপ কফি নিয়ে। হাত পায়ে রীতিমতো ব্যথা শুরু হয়েছে। কাপে একটা চুমুক দিয়েই হঠাৎ আমার চোখ পড়ল ফ্রেম বন্দি মেয়েটার দিকে। কিভাবে যেন নিজের অজান্তেই বিড়বিড় করে উঠলাম, তুমি যদি শুধু একটা ছবি না হয়ে সত্যিকারের মানুষ হতে, প্লিজ তুমি মানুষ হয়ে যাও। একবার অন্তত সামনাসামনি দেখি তোমায়। পর মুহূর্তেই নিজের উপর হেসে ফেললাম। পাগলের মতো বকছি আমি। না, আমার তো ঘুম পাচ্ছে না, নেশাও করিনি, যথেষ্ট সজ্ঞানে আছি আমি। কিন্তু ছবিতে স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার চোখ দুটো যেন জল জল করে উঠল। ওর লাল ঠোঁট দুটো খুব আস্তে আস্তে নড়ছে। কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি আমি একটুও মিথ্যে বলছি না। কিছুক্ষণের মধ্যে মেয়েটার হাত দুটো নড়ল আর ওর ঠোঁটের ওপর একটা স্মিত হাসির রেখা দেখতে পেলাম। আমি কি এতটা ভুল দেখছি? হে কি, ঘরের আলো এত কমে আসছে কেন? আস্তে আস্তে পুরো ঘর যেন নিশ্ছিদ্র অন্ধকার ঘিরে ধরল। আমি চিৎকার করে উঠলাম, এ কি করে সম্ভব? এগুলো কি দেখছি আমি? দয়াময়, দয়াময়, শুনতে পাচ্ছ? একটা মোমবাতি নিয়ে এসো না। বলেই আমি থেমে গেলাম। আমার পা দুটো কাঁপছে। একটা চেয়ারের হাতল ধরে তবু আমি দাঁড়িয়ে আছি। না, যেটা ঘটছে তার মুখোমুখি আমাকে হতেই হবে, নাহলে আর কোনো দিনও নিজের চোখে চোখ রাখতে পারবো না। একটা শব্দ শুনে পেছনে ঘুরতেই দেখলাম
অন্ধকারের পর্দা চিরে আমার দিকে হেঁটে আসছে ছবির সেই মেয়েটা। একটা ভয়, একটা শূন্যতা নিমেষেই আমার হাত পা ঠান্ডা করে দিল। কোনো এক অদম্য সাহস বুকে নিয়ে আমি তখনও দাঁড়িয়ে আছি, পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে দিয়ে কালো ভেলভেটের গাউন পরা মেয়েটা আমার কাছে চলে এসছে। মেয়েটাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। আমি ভয়ে চোখ বুজে ফেললাম। একটা হাত, একটা নরম স্পর্শ আমার হাতে হাত রাখলো। তারপর খুব নিচু গলায় বলল, তুমি না আমায় ডাকছিলে? এই তো দেখো, আমি এসেছি তোমার কাছে। সেই স্বর্গীয় স্পর্শ আর গলার স্বরের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি এই চেনা পৃথিবীর নয়, আমি এখন থেকে বহু আলোকবর্ষ দূরে, আর আমার আশেপাশে ছবির ওই মেয়েটা ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। অজান্তেই আমার আর একটা হাত মেয়েটার হাতের উপর রাখলাম। তুলোর মতন কোমল স্পর্শ আমি ভুলতে পারবো না কখনো। অস্ফুটে বললাম, আমরা অপরিচিত নয়, তাই না? মেয়েটার নিঃশ্বাস এসে পড়েছে আমার চিবুকের কাছে। ওর উজ্জ্বল ঠোঁট দুটো আমাকে মোহিত করে রেখেছে। ও বলল, না, আমরা অপরিচিত নই। আমরা কোনো দিনই অপরিচিত ছিলাম না। সেই মুহূর্তে আমার মনে হলো এই জগতে আর কিচ্ছু নেই, এর বেশি আর কখনো কিচ্ছু চাইনি আমি অস্থির গলায় বললাম, কতদিন হয়ে গেছে আমি তোমায় হারিয়ে ফেলেছি। মেয়েটার চোখের জল গাল বেয়ে ওর গলা দিয়ে নামছে, তবু হেসে বলল, আমি কি করে বলবো বলো? স্বর্গে তো সময় বোঝা যায় না। এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন হতেই পারে না। আমি ওর উপস্থিতি অনুভব করেছি, ওর ঠোঁট দুটোকে স্পর্শ করেছি, ওর গাল, হাত, গলার স্বর সবকিছু নিজের সব থেকে কাছ থেকে উপলব্ধি করেছি। না না, অলৌকিক অবাস্তব কিছু নয়, ওর রক্ত মাংসের একটা মেয়ে। সেই রাত্রির পর এ জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার। সেই সময়টুকু ভাবলেই আমি নেশার মতন আজও ওকে খুঁজে চলি। আমি আমার এই গল্পটা পৃথিবীর কাউকে বলে বোঝাতে পারবো না। ওকে স্পর্শ করা, ওর চোখে চোখ রেখে নিজের অস্তিত্বকে নেশায় ডুবিয়ে ফেলা, আমি কি করে অস্বীকার করব যে এর থেকে বড় সত্য আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। আমি ওকে চেয়ারে বসিয়ে রান্নাঘরে গেলাম কাজের লোকদের সঙ্গে দেখা করতে। ওদের বলে এলাম আমার আর কিচ্ছু লাগবে না, তারা যেন আমাকে বিরক্ত না করে। নিজের হাতে সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে ঘরে ঢুকলাম। মোমবাতির মায়ায় ওর চোখ দুটো যেন অবশ করে দিল আমাকে। আমি যেন জন্ম থেকে অপেক্ষারত ছিলাম এই মুহূর্তটুকুর জন্য। জীবনের সমস্ত চাহিদা যেন এই দৃশ্য দেখেই সমাপ্ত হয়েছে। আমার বেঁচে থাকার সমস্ত মুহূর্ত হয়তো মিথ্যে স্বপ্ন হয়ে যেতে পারে, কিন্তু এটা নয়। আমি ঘরে ঢুকতেই ওর গলা শুনলাম। আমি জানতে চাই। কথা শেষ না করেই ও উঠে দাঁড়ালো। আমি জানতে চাই তুমি আমার কথা ঠিক কতটা মনে রেখেছো। আমার কিচ্ছু মনে নেই।
কিচ্ছু না, শুধু এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। সারাটা জীবন আমি তোমাকে ভালোবেসেছি। তোমার কি সত্যি কিছু মনে নেই? না, আমার আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমি সবটা জানতে চাই। আমাকে আমাকে আর অন্ধকারে রেখো না প্লিজ। আমাকে বলো, সব সত্যিটা আমাকে মনে করাও। কেন আমি কিছু মনে করতে পারছি না, কেন? হায় ভগবান, আমি পাগল হয়ে যাব। সেদিনের ঘটনা যদি স্বপ্নও হয়ে থাকে, আমি কেন ওই স্বপ্নটা আর দেখতে পাই না? মেয়েটি এবার আমার দিকে ঝুঁকে পড়ল, আমার ঘাড়ে ওর পালক স্পর্শী তর্জনীটা বুলিয়ে বলল, আমি বোধহয় ভূত, তাই না গো? তারপর অল্প হেসে বলল, তুমি ঠিক যা যা ভুলে গেছো, তোমাকে আমি সব কথা মনে করিয়ে দেব। আমি মুগ্ধ হয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও একটা শ্বাস ফেলে বলল, আমরা ভালোবাসতাম দুজন দুজনকে, খুব খুব ভালোবাসতাম। তুমি যুদ্ধে চলে গেলে আমায় ছেড়ে, বলে গেলে ফিরে এসে ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তুমি যাওয়ার আগে আমাদের একসঙ্গে একটা ছবিও আঁকা হয়েছিল। ওই ছবিটা, ওই যে গোলাপটা দেখতে পাচ্ছ, ওটা আমার নিজের বাগানের। ভেবেছিলাম তোমার হাতে দেব, কিন্তু সে আর হলো কই। সমাজ আমাকে মেনে নিতে পারলো না। তুমি তো জানতে, বলো, আমি অন্য মেয়েদের থেকে অনেক বেশি শিক্ষিত। যুক্তি তর্ক দিয়ে বিচার করি সবকিছু। তুমি চলে যাওয়ার পর সবাই আমাকে বলল আমি নাকি ডাইনি, আমাকে পুড়িয়ে মেরে ফেলা উচিত। একটা বাঁশে বেঁধে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল। আর তখন তুমি কত দূরে, আমার থেকে বহু দূরে চলে গিয়েছ। মেয়েটার সারা শরীর একটা প্রতিহিংসার আগুনে কাঁপছে। ওটা যদি স্বপ্নই হয়, আবার ওই স্বপ্নটা এলে ঠিক এই জায়গায় আমি শক্ত করে চেপে ধরতে চাই ওর হাতটা। কিন্তু সেদিন মেয়েটা আমাকে সেই সুযোগ দেয়নি। ও বলে চলল, আমি ডাইনি ছিলাম কিনা আমি জানি না, কিন্তু তার পরের দিন থেকে আমি আমার অন্তরাত্মাকে একটু একটু করে পুড়িয়ে মেরেছি। আমি তো সহজ সরল একটা মানুষ ছিলাম, বলো। তুমি তো সব জানতে, কি জানতে না? কিন্তু আজ আর আমি নই। আমি আজ সত্যিকারের একটা ডাইনি হয়ে গেছি। আমার মধ্যে আর কিছু নেই, কিচ্ছু না। আমাদের ফটোটা সঙ্গে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমাকে খুঁজবো বলে। আর সে সব কিছু করেছে শুধুমাত্র তোমায় ভালোবেসে, আর কোনো কারণ ছিল না, বিশ্বাস করো। আমার জীবনের সবটুকু দিয়ে আমি শুধু তোমায় ভালোবেসেছি, সবটুকু দিয়ে। আর আমার এখন এইসব কথা মনে পড়লে চোখের সামনে জল জল করে পোড়া কাঠ, শুকনো পাতা, পুড়ে যাওয়া একটা শরীর, ধোঁয়ায় ভরে যাচ্ছে পুরো আকাশ। প্লিজ প্লিজ আর না, প্লিজ প্লিজ থামো, এবার থামো। একদিন আমার মা এই ছবিটা দেখে খুব কাঁদছিল, জানো, কত
কতবার বলছিল, ফিরে আয় মা, আমার কাছে ফিরে আয়। তারপর ফ্রেম থেকে ছবিটা বের করে জড়িয়ে ধরল। আমি না মাকে দেখে আর থাকতে পারলাম না, জানো। ফ্রেম থেকে বেরিয়ে যখন মায়ের কোলে ফিরতে চাইলাম, আমার মা আমাকে দেখে ভয় পেয়ে গেল। ভাবলো ভূত ভূত এসেছে, পালিয়ে গেল। পালিয়ে গেল। সেদিন থেকে তোমার আমার ছবি দুটো মুখোমুখি করে রাখা, আলাদা করে রাখা। আর আর তুমি যে ছেলেটাকে এত ভালোবাসতে, তুমি তারপর দেশে ফিরলে, আমাদের ছবিটা আর দেখতেও পেলে না। সবাই মিলে তোমায় ভুলভাল বুঝিয়ে শান্ত করে দিল। তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করলে, সংসার করলে। তারপর আমাকে থামিয়ে দিয়ে ও বলতে লাগলো, আমি তো জানতাম তুমি সারা পৃথিবী ঘুরবে, এক না একদিন তোমার সাথে আমার ঠিক দেখা হবে। অপেক্ষা করতে করতে কতদিন কেটে গেছে কে জানে। আমি জানতাম তুমি একদিন ঠিক ফিরে আসবে। একদিন তোমার হাতে আমি ঠিক এই লাল গোলাপটা তুলে দিতে পারব। আমাদের বিয়ে হবে, সংসার হবে। জানতাম না কবে আসবে এমন দিন। শুধু জানতাম আসবে। শেষমেশ আমি তোমাকে দেখতে পেলাম। আমি ঘোরের মধ্যে বললাম, আচ্ছা আমি যদি আমার আত্মা এখন তোমার জন্য বলিদান দিতে চাই, হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, আমার আত্মা তোমাকে ভালোবাসে। আমি যদি... আমার কথাটা শুনে সে আমার চোখের সঙ্গে সরল রেখায় তার চোখ দুটো স্থির রাখল। ওই মুহূর্তে যাই ঘটে থাকুক, যাই ঘটার কথা থাকুক না কেন, আমি শুধু জানি আমাদের দুটো আত্মা সমস্ত সময়ের সমাজের নিয়মের বেড়াজাল ভেঙে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা তখন এক আত্মার দুটো ভিন্ন শরীর। তুমি বলো, তুমি পারবে তোমার এই সুখের স্বর্গ ছেড়ে আমার কাছে আসতে, ঠিক যেমনটা আমি পেরেছিলাম? আমি জানি না কোন সুখের স্বর্গে আমি আছি, কোন স্বর্গে আমি মৃত্যুর পর যেতে পারি। আমাকে শুধু তুমি একবার বলো, কি এমন করলে আমি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমাদের দুজনের জন্য এখানেই স্বর্গ অনুভব করতে পারি। আমি তোমাকে কাল বলবো, ঠিক রাত 12টায়। হ্যাঁ, ওটাই তো আমাদের আসার সময়। তুমি একদম একা এসো, একদম একা। আমি কাল ফ্রেম থেকে বেরিয়ে আসবো চিরতরের জন্য। আর কখনো ফিরে যাব না আমি ওখানে। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার সঙ্গেই মরতে চাই, শেষ হতে চাই আমি তোমার সঙ্গে। কিন্তু সবার আগে আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার হাত ধরে বেঁচে থাকতে চাই। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম ওর পায়ের কাছে। ওর হাত দুটো ধরে আমার বুকের মধ্যে চেপে ধরলাম। আর পর মুহূর্তে চোখ খুলে দেখলাম সামনে একটা পর্দাহীন জানলা। নভেম্বরের মায়াবী ভোরে মনটা আবেগপ্রবণ হয়ে পড়ল নিমেষে। সে কোথাও নেই, শুধু আমার মনে আছে সে 12টায় আসবে। অর্থাৎ আমাকে এখন শুধুই অপেক্ষা করে কাটাতে হবে। আমি উঠে ওর ফটো ফ্রেমের সামনে গিয়ে দাঁড়ালাম। সবুজাভ ধূসর চোখ দুটোতে চোখ রেখে দাঁড়ালাম। আর কতক্ষণ, কি
কিভাবে কাটাবো এতগুলো ঘন্টা আমি? কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? উত্তর পেলাম না, পাওয়ার কথাও ছিল না। আস্তে আস্তে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটা গভীর ঘুমের মন্ত্র কেউ যেন বিছিয়ে দিল আমার দু চোখে। একেবারে ঘুম ভাঙল দুপুর 1টা নাগাদ। কিছুক্ষণের মধ্যেই অনামিকা আর ওর মা এলেন আমার ঘরে। এই দীর্ঘ সময়কাল পরে আমার মনে এলো অনামিকার কথা। ওদের আদর আপ্যায়নের আমি কোনো ত্রুটি রাখলাম না। দুপুরের খাওয়া দাওয়া হলো, সবই আগের মতো চলল, শুধু আমার হৃদয়খানা যেন আর আমার কাছে নেই। খানিক গল্পগুজব শেষে অনামিকার হঠাৎ ওই ফটো ফ্রেমের দিকে চোখ পড়ল। এই মহিলাকে দেখে কেমন যেন অহংকারী মনে হয়, যেন নিজের কথাই ভাবেন সারাদিন, তাই না? কোনো নাটক বা থিয়েটারের ক্যারেক্টার বোধ হয়, সিনেমায় দেখেছি বোধ হয়। কে বলো তো, ঠিক মনে করতে পারছি না। বেচারি অনামিকা হাসছে, প্রশ্ন করছে, জানেও না ওই মহিলা আমার কাছে ঠিক কি। হাসতে হাসতে অনামিকা ওই চেয়ারটায় গিয়ে বসে পড়ল, ঠিক যেখানে কাল আমার ভালোবাসা বসেছিল। আমি না চাইতেও যেন বলে ফেললাম, আরে কি করছো? তা ওটো ওটো, এই চেয়ারটা ভাঙা, এখানে এখানে বসো না। অনামিকা স্বভাবতই আমার কথায় তেমন পাত্তা দিল না, উল্টে জোরে জোরে হেসে বলল, কেন, আমাকে কি দেখে তোমার ওই ছবির মেয়েটার মতো লাগছে নাকি এইভাবে চেয়ারে বসলে? কথাটা শুনে আমি ছবিটার দিকে তাকালাম। ঠিকই তো, অনামিকা ঠিক ওইভাবে একই রকম চেয়ারে বসে আছে। অনামিকা কি ওর জায়গা ঘিরে নিচ্ছে? ওর মতো করে বসছে, ওই রকম ভাবে ভঙ্গিমা করে আছে, এমনকি আমার জীবনেও। আমি না চাইতেও বিরক্ত হয়ে বললাম, আচ্ছা, কোনো কথা একবার বললে শুনতে চাও না কেন তুমি? আই সরি, তুমি তুমি এখন এই ঘর থেকে যাও প্লিজ। আমাকে ভুল বুঝো না প্লিজ। অনামিকা আর ওর মা আমার সঙ্গে সেদিন ডিনার করলো না। আমার তাতে কিছু এসে গেল না। আমি প্রতিটা মুহূর্ত কাটিয়েছি আমার ভালোবাসাকে কখন দেখব ভেবে। একটা অবিচ্ছেদ্য সুখ আমার মনে গেঁথে আছে সারাক্ষণ। ওকে নিয়ে চিন্তায় বিভোর হয়ে আছি আমি। ওর স্পর্শ করার কথা ভেবে, ওর গলা শোনার কথা ভেবে আর কারো কথা মনে নেই আমার। ফ্রেমটা আমার হৃদয়, আমার আত্মা, আমার মনের প্রতিটা কোণা যেন ভালোবাসার ছোঁয়ায় পরিপূর্ণ করে রেখেছে। সারা সন্ধে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম, অনুভব করলাম আমার ভালোবাসার অস্তিত্ব। আর বেশি দেরি নেই, কয়েক ঘন্টা পরেই 12টা বাজবে। আমার এত অপেক্ষার অবসান হবে। কিন্তু বাড়ির কাছে আসতেই প্রচুর লোকের ভিড় চোখে পড়ল। সবাই ব্যস্ত হয়ে পড়েছে। চোখের সামনে একটা বাড়ি লাল আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। আকাশটা ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। চারিদিকে ছোটাছুটি করছে মানুষের ভিড়। কোনো মতে লোকজন ঠেলে সামনে গিয়ে দেখলাম আমার বাড়িটা পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর অনামিকা ওপরের জানলা থেকে প্রায় ঝুলে আছে নিজেকে বাঁচানোর জন্য। দমকলের লোকেরা বলছে বাকি সবাই নাকি বেরিয়ে এসেছে, শুধু অনামিকা ছাড়া। বাকি সবাই। আর আমার ভালোবাসা, আমার প্রেমিকা কোথায়? সে তো এখনো ঘরের ভেতরে ফটো ফ্রেমে বন্দি। দ্বিতীয়বারের মতো পুড়ে যাবে সে, আর তাকে কখনো পাবো না আমি। ফিস ফিস করে কে যেন আমায় বলল, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা?
আমাকে বাঁচাও প্লিজ। আমাকে যেতেই হবে। পেছনে হাজার বাধা ফেলে আমি আগুনের ঘরে ঝাঁপ দিলাম। আমি যে শেষ হয়ে যাচ্ছি। আমাকে ঘিরে জ্বলছে জ্বলন্ত আসবাবপত্র। এক জায়গায় অনামিকার হাত ধরেও ছেড়ে দিয়েছি কিভাবে জানি না। সামনে আমার প্রেমিকা ভেলভেটের জামা পরে বসে আছে ফ্রেম বন্দি হয়ে। ওকে বাঁচাতেই হবে। আমাদের যে এক মুহূর্ত হলেও একসঙ্গে বাঁচার কথা। এখনো ওকে ভালোবাসা বাকি আছে, ভালোবাসা পাওয়া বাকি আছে। কিন্তু ফটোটা হাতে নেওয়ার আগেই আমার পায়ের তলা থেকে মাটি যেন খসে পড়ল। আর আমার কিচ্ছু মনে নেই। কিভাবে বেঁচে গেলাম আমি? শুধু বন্ধুদের কাছে শুনেছিলাম অনামিকা আর আমাকে নাকি একসঙ্গে বের করা হয়েছিল। আর সেই ফটো ফ্রেম, সেটা মনে হয় সেদিন বাড়ির পুরনো শতাধিক বছরের পুরনো দেওয়াল আর আসবাবের সঙ্গে পুড়ে কালো হয়ে গেছে। এরপর অনেক বছর কেটেছে। অনামিকাকে বিয়ে করেছি আমি। সেই মেয়েটি হয়তো আর কোনো দিন দেখা দেবে না আমাকে। পৃথিবীর বুক থেকে চিরকালের মতো হারিয়ে গেছে সে। শুধু আজও গভীর রাতে তার কথা মনে পড়লে উঠে গিয়ে আমার কাজের টেবিলের ড্রয়ারটা টেনে খুলে আনি। বের করে আনি সেই লাল গোলাপটা। আজও তার রং এতটুকু মলিন হয়নি। সেদিন দাউ দাউ করে জ্বলতে থাকা ঘরে পৌঁছে ছবিটা হাতে ধরার আগেই জ্ঞান হারাই আমি। চোখ বন্ধ হতে হতেই খেয়াল হয় কে যেন একটা লাল গোলাপ রেখে যাচ্ছে আমার বুকের ওপর। একটা নরম হাতের স্পর্শ এসে পড়ছে মাথায়, পরম মমতায়। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেউ। আজ সেই গোলাপটা বুকে চেপে ধরে এক অদ্ভুত যন্ত্রণায় মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ি আমি। সময়ের বেড়াজাল পেরিয়ে কি কেউ ডাক দেয় আমাদের? কেউ কি আমাদের পাশে অজান্তেই রেখে যায় একটি লাল গোলাপ? নাকি সমস্তটাই মনের ভুল? এমন কোনো ভুলের নেশাতেই কি কাটিয়ে দেওয়া যায় গোটা জীবন?